চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ তিনটা আঞ্চলিক আন্দোলনে সফলতা পাওয়ার পর গান্ধীজির জনপ্রিয়তা তখন ভারতবর্ষের সর্বক্ষেত্রে শুরু হয়ে গেছে। গান্ধীজির সর্বভারতীয় আন্দোলনের ক্ষেত্রে অংশগ্রহণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ পাশ হয় এবং এই রাওলাট আইন পাশ হওয়ার পর গান্ধীজি যে রাওলাট সত্যাগ্রহ করেছিলেন, এই রাওলাট সত্যাগ্রহ ছিল ভারতবর্ষে গান্ধীজির জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার একটা টার্নিং পয়েন্ট। এখানে 1919 খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলাট আইন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীজির সর্বভারতীয় ক্ষেত্রে পদার্পণ করেছিলেন এবং তিনি এই আইন সম্পর্কে মন্তব্য করেছিলেন, এই আইনের সুপারিশগুলি আমাকে বিস্ময়বিষ্ট করে। তিনি ব্রিটিশ সরকারকে শয়তানের পরিচারক হিসাবে আখ্যা দেন, শয়তানের পরিচায়ক। ঐতিহাসিক ডক্টর তানাচাঁদ মনে করেন গান্ধীজির এই মানসিক পরিবর্তন ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে জনকল্যাণের উদ্দেশ্যে গান্ধীজি 1919 খ্রিস্টে ফেব্রুয়ারি মাসে এই যে সত্যাগ্রহ সভা, ফেব্রুয়ারি মাসে 1919, এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যাগ্রহ সভা ভারতবর্ষে কোথায় করেছিলেন এবং কেন করেছিলেন, সেটা হচ্ছে রাওলাট বিরোধী সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন। আর 1919 খ্রিস্টাব্দে 30শে মার্চ গান্ধী সমগ্র দেশে হরতালের ডাক দেন, যেটা 6 এপ্রিল ধার্য করা হয়। এটা ছিল গান্ধীজির ডাকা ভারতবর্ষের প্রথম হরতাল, যেটা হচ্ছে এই যে হাকিম আজমল খাঁ স্বামী শ্রদ্ধানন্দের নেতৃত্বে দিল্লিতে ধর্মঘট পালিত হয়। তাহলে গান্ধীজির এই ধর্মঘটে কারা ছিল, সঙ্গী ছিল? দিল্লিতে ভয়ঙ্কর পরিস্থিতিতে 7 এপ্রিল গান্ধীজি দিল্লি অভিমুখে যাত্রা করেন এবং পাঞ্জাবে প্রবেশের পরই কেন্দ্রীয় বাহিনী নিষেধাজ্ঞা জারি করে 10ই এপ্রিল গান্ধীজি দিল্লির পাওয়াল স্টেশনে তাকে গ্রেপ্তার করা হয়। এটা ছিল গান্ধীজির প্রথম ব্রিটিশদের দ্বারা গ্রেপ্তার হওয়া। আহমেদাবাদের সুতাকল শ্রমিকরা 51টি বাড়ি জ্বালিয়ে দেয়, তারপর রেল লাইনের উপরে ফেলে দেয়। সৈন্যবাহী ট্রেন ক্ষমতাচ্যুত হয়, লাইনচ্যুত হয়। তারপর এখানে সামরিক আইন জারি করা হয়, যেটা পাঞ্জাবে সামরিক আইন জারি করা হয়েছিল। সরকারি আদেশ অমান্য করলে গান্ধীজিকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়। ভারতবর্ষের সর্বত্রই রাওলাট আইন বিরোধী সত্যাগ্রহ দেখা দিয়েছিল, যদিও এগুলি একরকম সব জায়গাতে ছিল না। মাদ্রাস, মধ্যপ্রদেশ, মারাঠা অধ্যুষিত এলাকায় তেমন প্রভাব পড়েনি। বাংলার কিছু জেলায় ধর্মঘট হয়, বিহারের কয়েকটি অঞ্চলে হরতাল হয়, জম্মু কাশ্মীর উত্তর পশ্চিম সীমান্তে কোনো ধর্মঘটই হয়নি। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি যে সত্যাগ্রহ কর্মসূচি করেছিলেন তা সহিংস রূপ ধারণ করে এবং তিনি মর্মাহত হয়ে 1919 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল তা প্রত্যাহার করে নেন। যে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহারের যে দিনটা, সেটা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। রাওলাট সত্যাগ্রহের কর্মসূচিকে গান্ধীজি হিমালয়ের সদৃশ্য প্রমাদফুল, হিমালয়ান ব্লান্ডার। গান্ধীজি কোন আন্দোলনকে তার হিমালয়ান ব্লান্ডার বলেছেন? তথাপি বলা যায় রাওলাট সত্যাগ্রহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় ধর্মঘট। তার প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটা ছিল? এখানে সুমিত সরকার যথার্থই বলেছেন, 1857 সালের পর এটি ছিল ভারতের সংগঠিত বৃহত্তম উগ্রতম ব্রিটিশ বিরোধী অভ্যুত্থান। বিপানচন্দ্র বলেছেন, এই আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশের উপর দিয়ে যে কয়টা বৈদ্যুতিক প্রবাহের স্রোত বয়ে যায়, ভারতীয় জনগণ আর বিদেশি নাগপাশে বন্দী থাকতে রাজি হয়নি। অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রাওলাট সত্যাগ্রহ। আর জুডিথ ব্রাউন এর মতে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ ব্যর্থ হলেও আন্দোলন গান্ধীজিকে একজন প্রভূত ক্ষমতা সম্পন্ন সর্বভারতীয় নেতা হিসেবে তুলে ধরে। এরপর গান্ধীজি যে মুভমেন্টটা করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে পর বিজয়ী শক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্যারিস শান্তি সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি এবং তার পরাজিত শক্তির বিরুদ্ধে, ইতালি যদিও বিজয়ী শক্তির পক্ষেই প্যারিস শান্তি সম্মেলনে যোগদান করেছিল। তো এখানে তুরস্ক যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি মৈত্রীকে সমর্থন করেছিল, তাই প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর বিজয়ী শক্তিবর্গ তুরস্কের সঙ্গে সেবর চুক্তি স্বাক্ষর করে এবং খলিফাকে পদচ্যুত করে। এই খলিফাকে পদচ্যুত করার পর, খলিফা হচ্ছে মুসলিমদের ধর্মগুরু, মানে
সমগ্র বিশ্বে খলিফা হচ্ছেন মুসলিম জগতের সর্বোচ্চ ধর্মগুরু। তাকে পদচ্যুত করার পর সারা পৃথিবীব্যাপী যে আলোড়ন তৈরি হয় সেটাই হচ্ছে খিলাফত আন্দোলন, এবং গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করেন। খিলাফত আন্দোলন 1920, এটা প্যারিস শান্তি সম্মেলনে সেবর চুক্তির পরই হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত আন্দোলন শুরু হলে গান্ধীজি একে সমর্থন করেন। মূলত প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রশক্তি সেবর সন্ধির দ্বারা, এটা মনে রাখবে 14 মে 1920, বিজিত পক্ষের তুরস্কের সাম্রাজ্যের অঙ্গচ্ছেদ এবং তুরস্কের সুলতান খলিফার ক্ষমতা খর্ব করলে খলিফা হৃত মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানরা যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। এটা একটু মনে রাখলেই হবে। গান্ধীজি মুসলমানদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে জাতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করেন। এক্ষেত্রে মুসলিম সমাজ খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করে ইংরেজ বিভেদ নীতিকে ব্যর্থ করে স্বরাজ লাভে প্রয়াসী হন। এবং তিনি এখানে একটা কথা বলেন যে হিন্দু এবং মুসলমানকে একত্রিত করার একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে এই খিলাফত আন্দোলন, এবং ভারতীয়দের এই ক্ষেত্রে মুসলমানদের সহযোগিতা করা দরকার। কেননা 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের তৈরি হওয়ার পর এবং ইতিপূর্বে দ্বিজাতি তত্ত্ব ভারতবর্ষে মোটামুটি একটা জায়গা দখল করে নিয়েছিল। এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ। এতে হিন্দু এবং মুসলমানদের ব্রিটিশ বিরোধী আন্দোলন আগের মতো আর একতাপূর্ণ ছিল না, অর্থাৎ মুসলমানরা অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বয়কট করেছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট। গান্ধীজির দ্বারা ভারতবর্ষের সর্বপ্রথম যে সর্বভারতীয় আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে অসহযোগ আন্দোলন এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেস তার বিগত 35 বছরের আবেদন নিবেদন রাজনীতি ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে সরাসরি ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। অসহযোগ আন্দোলনই গান্ধীজি পরিচালিত সর্বপ্রথম সর্বভারতীয় আন্দোলন। জে.বি. কৃপালিনী বলেন, অসহযোগ আন্দোলন কংগ্রেসের জাতীয় ইতিহাসের এক নবযুগের সূচনা করে। এখন কথা হচ্ছে, এই অসহযোগ কী? গান্ধীজি একটা কথা বলেছেন যে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার হয়েছে ভারতীয়দের সহযোগিতার ফলে, এবং ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য টিকে আছে ভারতীয়দের সহযোগিতার ফলেই। তাহলে এখানে যদি ভারতীয়রা অসহযোগিতা শুরু করে, মানে ব্রিটিশদের আইনসভা বর্জন, ব্রিটিশদের দ্রব্য বর্জন, ব্রিটিশদের প্রশাসনিক ব্যবস্থা বর্জন, ব্রিটিশদের শিক্ষালয় বর্জন, এই প্রত্যেকটা জিনিস যদি বর্জন করা যায়, অসহযোগিতা করা হয়, তাহলে ব্রিটিশরা দুর্বল হয়ে যাবে। ব্রিটিশ চাকুরি থেকে অবসর গ্রহণ করা, এই ধরনের বিভিন্ন অসহযোগিতামূলক নীতি করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে। এবং ব্রিটিশদের কাছে এত ক্ষমতা নেই যে সমগ্র ভারতবর্ষকে তারা সুশাসন করতে পারে যদি ভারতীয়রা সহযোগিতা না করে। তাহলে এখানে অসহযোগের সময়কাল ছিল 1920 1 আগস্ট, 1922 থেকে 1922 25 ফেব্রুয়ারি। 1920 খ্রিস্টাব্দের 4 থেকে 9 সেপ্টেম্বর লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতায় লালা লাজপত রায় ছিলেন কলিকাতা কংগ্রেসের সভাপতি, এবং এই অধিবেশনেই গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করা হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকে, প্রস্তাব কবে উত্থাপিত হয় আর কোন অধিবেশনে হয়? কলকাতা অধিবেশনে হয়। সভাপতি ছিলেন লালা লাজপত রায়। প্রস্তাব গ্রহণ 1920 খ্রিস্টাব্দের 1920 খ্রিস্টাব্দে হয়েছিল। 26 থেকে 30 ডিসেম্বর, আরও 3 মাস পর শ্রী রাঘবাচারীর সভাপতিত্বে নাগপুর কংগ্রেসে বার্ষিক অধিবেশনে অহিংস আন্দোলন প্রস্তাব গ্রহণ করা হয়। ছিলেন কলকাতা কংগ্রেসের সভাপতি, আর এখানে শ্রী রাঘবাচারিয়া ছিলেন সভাপতি। লখনৌ অধিবেশনে সব প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে উত্থাপন করা হয় আর গ্রহণ করা হয়, এই দুটো জায়গা খুব ভালো মনে রাখতে হবে। কারণ কী ছিল? স্বায়ত্তশাসনের ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, কুখ্যাত রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত সমস্যা, শ্রমিকদের দুরবস্থা, 1 বছরের মধ্যে স্বরাজ লাভের শপথ, আর সমকালীন আন্তর্জাতিক ঘটনাসমূহ উল্লেখযোগ্য। আর অর্থনৈতিক অবস্থা তখন খারাপ ছিল। খারাপ থাকাতে আরও বেশি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বের অর্থনীতি খারাপ হয়ে গিয়েছিল, কারণ বিশ্বব্যাপী তখন অর্থনৈতিক মন্দা চলছিল। তো কী কী লক্ষ্য ছিল? লক্ষ্য যদি আমরা বলি, অহিংস উপায়ে স্বরাজ অর্জন। গান্ধীজির সব আন্দোলনের অহিংসতাই ছিল তার একমাত্র লক্ষ্য। খিলাফত সমস্যার সন্তোষজনক সমস্যা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তি, কুখ্যাত রাওলাট আইন ব্রিটিশ কর্তৃক প্রত্যাহার করা, সমাজ থেকে সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা মুছে দেওয়া। আর নেতৃত্ব কারা ছিল? প্রধান নেতা তো গান্ধীজি ছিলেন। অন্যান্য নেতাদের মধ্যে চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী শৌকত আলী, এরা কিন্তু ওইখান থেকে আলীবাত্রিতে বলা হয় এদের। এরা কিন্তু খিলাফত আন্দোলন থেকে উঠে এসেছেন এবং সুভাষচন্দ্র বসু যুব নেতা হিসাবে এখানে জয়েন করেছিলেন। প্রফুল্ল ঘোষ, জাকির হোসেন, নরেন্দ্র দেব প্রমুখ।
আর নেতৃত্বের মধ্যে বাসন্তী দেবী। এখানে একটু জিনিস মনে রাখবে, বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, নেলি সেনগুপ্ত, এই নারীরা ছিল মানে যে কোনো সময় এখান থেকে কোয়েশ্চেন আসে। এই নারীদের ব্যাপারটা, নারী নেতৃত্বের ব্যাপারটা ভালো করে দেখে নেবে। তারপর আসছি ইতিবাচক কর্মসূচি এবং নেতিবাচক কর্মসূচি কী ছিল। দেশীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, মাদকদ্রব্য বর্জন করা, 20 লক্ষ চাকরির বিতরণ ও খাদির প্রচলন, অস্পৃশ্যতা দূরীকরণ, 1 কোটি সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা, সালিসি বোর্ড গঠন করা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করা। তিলক যেহেতু এই সময় মারা গিয়েছিলেন, তাই তিলকের স্বরাজ তহবিল গড়ে তোলার জন্য 1 কোটি 20 লক্ষ টাকার চাঁদা তুলান। হিন্দু মুসলমান ঐক্য গড়ে তোলা। আর এখানে হচ্ছে নেতিবাচক রাজকীয় খেতাব বর্জন করা, উপাধি বর্জন করা। না, গান্ধীজি ওই সময় নাইটহুড উপাধি বর্জন করেছিলেন, কাইজারি হিন্দ উপাধি বর্জন করেছিলেন। সরকারের বিভিন্ন পদ বর্জন করা, সরকারি অনুষ্ঠান বর্জন করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিলাতি দ্রব্য, কেন্দ্রীয় আইনসভা, প্রাদেশিক আইনসভা, সরকারি চাকরি বর্জন করা। তো এইগুলি ছিল এই ইতিবাচক এবং নেতিবাচক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য। আর বৈশিষ্ট্যর মধ্যে কী ছিল, গ্রামাঞ্চলে তা প্রসার লাভ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ, কৃষক, মহিলা, ছাত্র, এমনকি চা বাগানের কুলিরাও এতে অংশগ্রহণ করে। আসামের ক্ষেত্রেও কিন্তু চা বাগানের কুলিরা অংশগ্রহণ করেছিল এবং নারীরা, বিশেষ করে নেতৃত্বে ছিল নারীরা, ইতিপূর্বে যাদের নাম বললাম। এটি ছিল ভারতের প্রকৃত গণ আন্দোলন। মোটামুটি তখন জাতীয়তাবাদের প্রসার হয়েছে এবং জাতীয়তাবাদী গণ আন্দোলন শুরু হয়েছে। সমগ্র ভারতবর্ষব্যাপী জাতীয়তাবাদী গণ আন্দোলন ওই সময় দেখা দিয়েছিল এবং অবশ্যই তা গান্ধীজির নেতৃত্বে হয়েছে। আর প্রসার কীভাবে হয়েছিল, সারা দেশে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মানুষ বন্যার মতো এই আন্দোলনে যোগদান করে। আচ্ছা, জওহরলাল নেহরু এখানে কী বলেছেন, আমরা দেখলাম সমস্ত গ্রামাঞ্চল উদ্দীপনা, আশ্চর্য এবং ভরপুর। বিপানচন্দ্র যেমন একটি ঘুমন্ত শক্তিশালী দত্তের পুনর্জাগরণ। স্কুল, কলেজে, আইন আদালত, কারখানা, স্কুল, ব্যারিস্টার, শ্রমিক, মজুর, কৃষক, সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়। এই সময় লোকমান্য তিলকের একটা উপাধি ছিল লোকমান্য। স্মৃতিতে তিলক স্বরাজ তহবিলে 1 কোটি 20 লক্ষ টাকা এবং দেশবাসীর মধ্যে 20 লক্ষ টাকার চরকা বিতরণ করা হয়। চরকা এবং খাদি আন্দোলন, গান্ধীজি তার জনক ছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে তখন 800 জাতীয় স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং যার মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া, কাশী বিদ্যাপীঠ, মনে রাখবে জামিয়া মিলিয়া, বিহার বিদ্যাপীঠ, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ভারতের কৃতি মানুষেরা অধ্যাপনার দায়িত্ব নেন। পরিসংখ্যান থেকে জানা যায় বিহারে 442টি, বাংলায় 190টি, বোম্বাইয়ে 189টি, যুক্ত প্রদেশ মানে বর্তমান উত্তরপ্রদেশে 137টি, অন্ধ্রপ্রদেশে 9টি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। দেশের মধ্যে চলতে থাকে বিদেশি বস্ত্র বয়কট, বিদেশি বস্ত্রের দোকানে পিকেটিং, বিদেশি বস্ত্রের বহূৎসব মানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলা, বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ স্বদেশি বস্ত্র উৎপাদন ও চরকার ব্যবহার চলতে থাকে। বিলেতি মদ তখন এগুলি সবগুলি বর্জন করা হয়, অর্থাৎ বিদেশি কোনো কিছুই আর মানুষ ব্যবহার করতে রাজি হয়নি। তারপর এখানে 1921 খ্রিস্টাব্দে মার্চ মাসের প্রথম দিকে 180 জন আইনজীবী পেশা ত্যাগ করে। 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের শেষে 5186 জন রায়বাহাদুর রায় সাহেব উপাধিধারীদের মধ্যে মাত্র 24 জন উপাধি ত্যাগ করে। 1921 খ্রিস্টাব্দে 87 জন অবৈতনিক ম্যাজিস্ট্রেট পদত্যাগ করে, যারা ভারতীয় ছিল, ব্রিটিশদের অধীনে কাজ করত। এই সময় সরকারি গোয়েন্দা রিপোর্ট অনুসারে 52,482 জন ছাত্র কলেজ এবং 81,810 জন ছাত্র বিদ্যালয় বয়কট করে। 1921 খ্রিস্টাব্দে 396টি, মতান্তরে 400টি শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত, যাতে প্রায় 6 লক্ষ শ্রমিক অংশ নেয়। অসহযোগ আন্দোলন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, বাংলা, অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মুম্বাই, রাজস্থান প্রভৃতি রাজ্যে ব্যাপক আকার ধারণ করে। ইতিপূর্বে কিন্তু এমন কোনো আন্দোলন হয়নি যেখানে সমগ্র ভারতে এমন আলোড়ন দেখা দিয়েছিল। যাই হোক, সরকারি দমননীতির মধ্যে কী হয়, আন্দোলন দমনের ব্যাপকতা শুরু হয়। 25,000 স্বেচ্ছাসেবীকে কারাবরণ করতে হয়, পবিত্র তীর্থস্থান পরিণত হয় জেলখানা। এই সময় বন্দী কংগ্রেস কর্মীদের সংখ্যা ছিল প্রায় 40,000। চিত্তরঞ্জন দাস বলেন, সারা ভারতই আজ বিশাল কারাগার। এই যে সারা ভারতই আজ বিশাল কারাগার, কে কোথায় কোন প্রসঙ্গে বলেছেন? সুতরাং কি এসে যায়, জেলের ভেতরে থাকি বা বাইরে, বাড়িতে থাকে। খিলাফত কংগ্রেস কমিটির বেআইনি ঘোষিত হয়। সভা সমিতি, মিছিল, সংবাদপত্র, বাক স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মানে মোটামুটি একটা তুলপাট শুরু হয়ে যায় সমগ্র ভারতবর্ষব্যাপী। আন্দোলন প্রত্যাহার, এই জায়গাটা একটু ভালো করে নেবে। অবশেষে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে ভগবান আহির নামক, এখানে আমি একটা আলাদা করে চৌরিচৌরা একটা ভিডিও করেছি, এটা দেখে নেবে, প্লেলিস্টে গেলেই দেখতে পারবে বা ভিডিওগুলিতে দেখলেই দেখতে পারবে। রক্তাক্ত চৌরিচৌরা, এক স্বেচ্ছাসেবী পুলিশের অকথ্য নির্যাতন করলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় 22 জন পুলিশ নিহত হয়। চৌরিচৌরার ঘটনা নামে পরিচিত। এই ঘটনাকে গান্ধীজিকে মর্মাহত করে তিনি
তিনি তখন বারদৌলি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির জরুরি অধিবেশন ডাকেন, এই জায়গাটা বারদৌলি কংগ্রেসের, এবং আন্দোলন বন্ধ করার প্রস্তাব দেন। এটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1922। গান্ধীজির এই প্রস্তাব মেনে 1922 খ্রিস্টাব্দ 25শে ফেব্রুয়ারি নিখিল ভারত কংগ্রেস কমিটি খিলাফত আন্দোলন প্রত্যাহার করে। এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এই 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 যে জায়গাটা, এখান থেকে বারবার কোয়েশ্চেন আসে। তারপরে আসছি যে এই আন্দোলন প্রত্যাহারের ফলে কে কে কী বললেন। সুভাষচন্দ্র বসু ন্যাশনাল ক্যালামিটি, জাতীয় দুর্দেব বা জাতীয় দুর্দিন বলে আখ্যায়িত করেছেন। মতিলাল নেহরু একটি স্থানের একদল জনতার পাপের জন্য গান্ধীজি গোটা দেশবাসীকে শাস্তি দিলেন, অর্থাৎ চুরিচোরার ঘটনার পাপের জন্য। আর খিলাফত কমিটির নেতা মোহাম্মদ আলী কি বলেছেন, এ হচ্ছে আত্মসমর্পণের নামান্তর। আর জওহরলাল নেহরু বিস্মিত হতবাক হন, মুঞ্জে বলেন, দেশের গৌরব ও সম্মান নিয়ে নেতারা ছিনিমিনি খেলছে, বারদৌলি অধঃপতনের গভীরতম সীমানায় নামিয়েছে। মানে বারদৌলিতে কংগ্রেস কমিটি অসহযোগ আন্দোলন যে প্রত্যাহার করেছে, এই প্রসঙ্গে তিনি লালা রাজপত রায় কী বলেছেন, আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম। সত্যি কথা, এই প্রথমবার সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী এত বড় আন্দোলন আর দেখা যায়নি। যদিও গান্ধীজিও পরবর্তী সময়ে বলেছেন, তো গান্ধীজির এই ডিসিশন না নিলে হয়তো বা কিছু হিংসা হতো, কিছু হতো, কিন্তু তারপরেও ভারতবর্ষ মেবি স্বাধীন হয়ে যেত। কিন্তু গান্ধীজি কোন সময় চাইতেন না এই সহিংস পদ্ধতিতে ভারতবর্ষ স্বাধীন হোক। রজনীপাম দত্ত বললেন, যুদ্ধ শেষ, সমগ্র অভিযানও শেষ হয়ে গেল, পর্বত বাস্তবে মুশিক প্রবেশ করল। মুজাফর আহমেদ গান্ধীজিকে বিশ্বাসঘাতক আখ্যা দেন। মানবেন্দ্রনাথ রায় এই সিদ্ধান্তের নেতৃত্বে বারদৌলি দুর্বল মানবিকতার পরিচয়। রুমারুল্লাহ কি বললেন, একজন কমিউনিস্ট লেখক, একটি দেশের সমস্ত ক্ষমতা একজনের হাতে তুলে দেওয়ায় বিপদ আছে, এর জন্যই এমন ঘটনা হয়েছে। এই যে তিনি এখানে যে বক্তব্যটা দিলেন, চরম সীমায় পৌঁছেছে ঠিক তখনই বন্ধ করে দিলেন। আন্দোলনের এই চরম সীমা যখন অতিক্রম করেছে, ব্রিটিশরা কেঁপে উঠেছিল। এইভাবে জনসাধারণের সমস্ত আগ্রহ ও আত্মদানের চেষ্টাকে গান্ধীজি হিংসায় যুগ কষ্টে বলি দেন। সুভাষচন্দ্র বলেন, গান্ধীর সিদ্ধান্তকে একটি পর্বত প্রমাণ বলি, হিমালয়ান মিসক্যালকুলেশন বলে চিহ্নিত করেছেন। আর আন্দোলনের পরিণতি আর কী হবে, গান্ধীজির সমালোচনায় সমগ্র দেশে, গান্ধীজির সমালোচনায় দেশ মুখর হয়ে ওঠে। সরকার 1922 খ্রিস্টাব্দে 10 মার্চ তাকে গ্রেপ্তার করে। গান্ধীজির সমালোচনায় দেশ যখন মুখর হয়ে ওঠে, 1922 খ্রিস্টাব্দে 10 মার্চ তাকে গান্ধীজিকে গ্রেপ্তার করে। এটা ছিল তার দ্বিতীয় গ্রেপ্তার। গান্ধীজিকে তৎকালীন বড়লাট রিডিং 6 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেন। এই আন্দোলন সম্পর্কিত বিভিন্ন তথ্য, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাওলাট আইনকে অসহযোগ আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন। এই জায়গাটা খুব ভালো করে দেখবে। যে সমস্ত আন্তর্জাতিক ঘটনাবলী অসহযোগ আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল সেগুলি হচ্ছে রুশ বিপ্লব, আয়ারল্যান্ডের মাইকেল কলিন্সের নেতৃত্বে আইরিশ গেরিলা ব্রিটিশ সংগ্রাম বিরোধী আন্দোলন, ডিডেলার সিনফিন আন্দোলন, মিশরের জগলুল পাশার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তুরস্কের কামাল পাশার নেতৃত্বে গণসংগ্রাম, জাপানের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চীনা জনগণের আন্দোলন। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতা কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাবের বিরোধিতা করে মোহাম্মদ আলী জিন্নাহ। আর চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, মনোরঞ্জন মালব্য, শ্রীমতী অ্যানি বেসান্ত প্রমুখরা এরা এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। আর এর মধ্যে মুসলিম নেতা কে ছিলেন, এখানে চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, মদনমোহন মালব্য, অ্যানি বেসান্ত এরা বিরোধিতা করেছিলেন। এদের বিরোধিতা সত্ত্বেও 9 সেপ্টেম্বর 1920 খ্রিস্টাব্দে ভোটাধিক্যতা গৃহীত হয়। তারপরে 1920 খ্রিস্টাব্দের 26 থেকে 30 ডিসেম্বরের রাঘবাচারিয়ার সভাপতিত্বে কংগ্রেস নাগপুর অধিবেশনে জিন্নাহ, মালব্য ও বেসান্তের বিরোধিতা সত্ত্বেও অহিংস অসহযোগ আন্দোলনের অনুমোদন হয়। কলকাতা অধিবেশনে গান্ধীজির প্রস্তাবের অন্যতম প্রধান বিরোধী চিত্তরঞ্জন দাস নাগপুরে এই প্রস্তাবের উত্থাপন করেন এবং পরে তা মেনে নেন। গান্ধীজি আন্দোলনে বিপ্লবীদের প্রতিশ্রুতি দেন অন্তত 1 বছরের মধ্যে স্বরাজ আসবে। তাহলে কোন আন্দোলনে গান্ধীজি বলেন যে 1 বছরের মধ্যে স্বরাজ আসবে, যার মধ্যে বিপিনচন্দ্র ম্যাজিক দেখিয়েছিলেন, কোনো লজিক খুঁজে পাননি। অন্যদিকে সুভাষচন্দ্র একে শিশুসুলভ কল্পনা বলে মন্তব্য করেন। এই আন্দোলনে গান্ধীজি ঘোষণা করেন বিদেশি সরকারের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা করা পাপ। এই পর্বেই প্রতিষ্ঠিত হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, কাশী বিদ্যাপীঠ, বিহারের বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি। এইসব বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য নরেন্দ্র, ডক্টর জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিরা অধ্যাপনা করার দায়িত্ব নিয়েছিলেন। অসহযোগ আন্দোলনের মুসলিম নেতৃবৃন্দের মধ্যে মৌলানা মোহাম্মদ আলী, শৌকত আলী, মৌলানা হজরত মানি, মৌলানা আবুল কালাম আজাদ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মানে মুসলিমদের মধ্যে কারা ছিলেন গুরুত্বপূর্ণ, আবুল কালাম আজাদের আল হিলাল, মোহাম্মদ আলীর কমরেড
উর্দু পত্রিকা আল হিলাল, তাহলে আল হিলাল লিখেছেন আজাদ, আর মোহাম্মদ আলীর কমরেড উর্দু পত্রিকা হারমদাদ প্রভৃতি প্রচারের ফলে বহু মুসলিম আন্দোলনে যোগদান করেছিলেন। আইসিএস এর লোভনীয় চাকরি পদত্যাগ করে সুভাষচন্দ্র বঙ্গীয় জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার আশুতোষ মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বয়কট সমর্থন করেন। রবীন্দ্রনাথ এর মধ্যে দেখেছেন নিছক শূন্যতার নৈরাজ্য। তো এটা একটু দেখে নেবে ঘটনাগুলি। আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে এগুলো একটু পড়ে নেবে। বাবা রামচন্দ্র, বাবা জানকী দাস, রামাবতার, স্বামী বিদ্যানন্দ প্রমুখ কৃষক নেতা আন্দোলনে অসহযোগ আন্দোলনের মূলধারার সঙ্গে মিলিয়ে দেন। যে সকল শ্রমিক নেতা এই আন্দোলনে যোগদান করেছিলেন: মিরাজকর, এস এ ডাঙ্গে, এম এন যোশী, বঙ্কিম মুখোপাধ্যায়, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, প্রেমতোষ বসু, রাধাকান্ত মিত্র প্রমুখ। অসহযোগ আন্দোলনের সমসাময়িক অন্যান্য আন্দোলন: পাঞ্জাবে আকালি ও শিখ জাতির আন্দোলন, রাজস্থানে মেবারের বিজলিয়া সত্যাগ্রহ, আর উত্তরপ্রদেশে কিষাণ আন্দোলন। বড় নেতা ছিলেন বাবা রামচন্দ্র দেব। 1921 খ্রিস্টাব্দের শেষের দিকে 1922 খ্রিস্টাব্দে গোয়ার উত্তর পশ্চিম অযোধ্যা অর্থাৎ হরদই, বারবাঙ্কি, সীতাপুর প্রভৃতি অঞ্চলে একতা বা একা আন্দোলন, মাদারিপাশির নেতৃত্বে একা আন্দোলন। বাংলার মেদিনীপুরে বীরেন্দ্র শাসমলের নেতৃত্বে কাঁথি তমলুক মহকুমা কৃষকরা ইউনিয়ন বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। মানে আরও কিছু রয়েছে। 1900 কেরালার মালাবার উপকূলের মুক্তি আন্দোলন। 1921 খ্রিস্টাব্দে 13 নভেম্বর প্রিন্স অফ ওয়েলস প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের দিয়ে ইংল্যান্ডের সাহায্যের জন্য এক ধন্যবাদ জ্ঞাপন আইলে বোম্বাইতে তার ধর্মঘট হয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় কৃষকরা অতিরিক্ত করের বিরুদ্ধে বিক্ষোভ জানায়। সেখানে অধ্যাপক এনজি রঙ্গ রায়ত সমিতিকে এককভাবে গঠন করে 1921-22 অন্ধ্রের উপজাতি সম্প্রদায় অরণ্যে তাদের অধিকার রক্ষার জন্য অরণ্য সত্যাগ্রহ আন্দোলন। কুন্ডাপ্পার রায়চেট্টি তালুক ও গুন্টুরের পালনাদ তালুক এই ছিল তার প্রধান কেন্দ্র। অন্ধ্রপ্রদেশের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব যে সকল তারা হলেন: ভেঙ্কট্টিয়া টি প্রকাশন, পট্টভি সীতারামাইয়া, এ কানেশ্বর রাও, গোপাল কৃষ্ণায়া প্রমুখ। অন্ধ্রের অসহযোগ আন্দোলনের চিত্রিত হয়েন উন্নাব লক্ষ্মীনারায়ণের লেখা মালপল্লী উপন্যাস। তো এগুলি একটু ভালো করে দেখে নেবে। আর মতিলাল তেজাবতের নেতৃত্বে ভিল জাতি ছোটনাগপুর তানাবগত, এটা টানা হয়ে গেছে, এটা তানাবগত হবে, আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন। আর স্বামী বিশ্বানন্দ, স্বামী দর্শনানন্দের নেতৃত্বে রানীগঞ্জ জর্জিয়া কয়লা খনি অঞ্চলের শ্রমিক আন্দোলন। যতীন্দ্রমোহন সেনগুপ্তের সুদক্ষ নেতৃত্বে আসাম বেঙ্গল রেলওয়েজ শ্রমিক ধর্মঘট। 1922 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বারদৌলি সত্যাগ্রহ। আসামের চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করে। তো এটা মোটামুটি দেখে নেবে। আর প্রত্যাহারের যুক্তি কী ছিল এগুলো একটু পড়ে নেবে।